আমাদের সর্বোচ্চ ভালো দলটাই তাদের সাথে নিয়ে খেলবো, এমনকি আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করার জন্য মরিয়া হয়ে আছি। আমরা হোয়াইট ওয়াশ করবো, মাঠে এমন সেলিব্রেশন করবো সবাই দেখে হাততালি দিবে, কিন্তু দিন শেষে এটা আমাদের জন্য লস। কারণ কি, এই নিউজিল্যান্ডের সাথে যখন আমরা 2027 বিশ্বকাপে সাউথ আফ্রিকার ম্যাচে দেখা হবে, তারা আমাদেরকে মাটিতে সয় ফেলবে। এটাই হবে ভাই। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি, বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের খেলা, নিউজিল্যান্ডের আসছে বাংলাদেশে, কিন্তু এই নিউজিল্যান্ড টিমের অনেক প্লেয়ারকে আমি চিনি না। ম্যাক্সিমাম 3 থেকে 4 জন প্লেয়ার আমি চিনি। একদিকে উইলিয়াম টম ল্যাথাম, নিচের দিকে উইলিয়াম ওক্রে, আরেকজন প্লেয়ার সর্বোচ্চ থাকতে পারে। কিন্তু এটার পেছনে কারণ কি, একদিকে চলতেছে আইপিএল, একদিকে চলতেছে পিএসএল। নিউজিল্যান্ডের ম্যাক্সিমাম প্লেয়ার ওই দুইটা লিগ খেলতে ব্যস্ত। এখন তারা জাতীয় দলে খেলবে না। এখন যে একটা দল নিয়ে তারা আসছে, এই দলের অধিকাংশ প্লেয়ারকে আমি চিনি না, আপনি চিনেন না। এখন আমরা কিভাবে বলতে পারবো যে এই দলের মাঝখানে শক্তি কি, দুর্বলতা কি? আমাদের দলের প্লেয়ারও হয়তোবা জানে না। ভাই, একটা দলের প্লেয়ারগুলোকে আমরা কিভাবে জানতে পারি? হয়তোবা তারা জাতীয় দলে খেলে না, কিন্তু ডোমেস্টিক লেভেল থেকে কিন্তু আমরা জানতে পারি। কিভাবে জানতে পারি? IL-T20 খেলে, আইপিএল খেলে, পিএসএল খেলে। খেয়াল করে দেখবেন আমরা কেন পাকিস্তানের প্লেয়ার চিনি, কেন আমরা খাজা নাফিকে ইন্টারন্যাশনাল ডেবু করার আগেই আমরা জানি। কারণটা কি, খাজা নাফি বিপিএল খেলতো, খাজা নাফি পিএসএল খেলতো। অন্যদিকে আপনি খেয়াল করে দেখেন ভৈরব সূর্যবংশী 15 বছরের ছেলে, কিন্তু সবাই তাকে চেনে। কারণটা কি, তারা আইপিএল খেলে। তো এই সকল কারণে কিন্তু জাতীয় দলের প্লেয়ার না হলেও কিন্তু তাদেরকে কিন্তু আমরা চিনি। কিন্তু নিউজিল্যান্ড যে একটা টিম নিয়ে আসছে, তাদের প্লেয়ার তো না খেলতেছে পিএসএল, না খেলতেছে আইপিএল, না খেলতেছে IL-T20। তো এখন তাদেরকে আপনি কিভাবে চিনবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি তো উইলিয়ামকে চিনি, আমি চিনি টম লাথামকে চিনি, কিন্তু ভাই হাতে করে 2-3 জনকে চিনতেছেন। 15 জনের মাঝখান থেকে বাকি প্লেয়ারগুলো সম্পর্কে কোনো ধারণা নেই। কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে তাদের সাথে লড়াই করব। এরপর যদি আমরা হেরে যাই, তখন কি আমরা কি লজ্জা মুখ দেখাতে পারবো? অন্যদিকে আমরা যদি জিতেও যাই, অতিরিক্ত উচ্ছ্বাসকে আমাদের দেখানো উচিত হবে। কারণটা কি, নিউজিল্যান্ড কিন্তু সবসময় আন্ডারডগ টিম। হয়তোবা এই বছর বা এবারে যে সিরিজটা তারা খেলবে আমাদের সাথে হোয়াইট ওয়াশ হইতে পারে, কিন্তু যখনই বড় মঞ্চে আমাদের সাথে তাদের দেখা হবে, তারা আমাদেরকে হারাই দিবে। আপনারা লেখা রাখেন ভাই। কারণটা কি, আপনি খেয়াল করে দেখেন বিগত 10 থেকে 12 বছরের মাঝখানে তারা যতগুলো ফাইনাল আর সেমিফাইনাল খেলছে, তারা তো এমনিতে খেলে নাই ভাই। বড় মঞ্চে তারা বিস্ট হয়ে যায়। তারা সবসময় আন্ডারডগ টিম, কিন্তু বড় মঞ্চে তারা বেস্ট হয়ে যায় ভাই। আপনি 2015 বিশ্বকাপ দেখেন ফাইনাল খেলছে, 2019-এ দেখেন ফাইনাল খেলছে, T20 বিশ্বকাপ ফাইনাল খেলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলছে। কারণটা কি ভাই, তারা ধারাবাহিক টিম। তো ওই সকল প্লেয়ার যে অনুপস্থিত, এই সকল কারণে কিন্তু আমরা কিন্তু বুঝতেই পারবো না যে তাদের শক্তি কোন জায়গায়, দুর্বলতা কোন জায়গায়। এখন বাংলাদেশ টিম নিয়ে আমরা কিন্তু চিন্তায় পড়ে যাচ্ছি। বাংলাদেশ যে একটা টিম সিলেক্ট করছে, ফিনিশার কই ভাই? 6 নম্বরে 7 নম্বরে কে ব্যাটিং করবে? জাকির আলী নাই, শামীম পাটোয়ারি নাই, অন্য কোনো ব্যাটসম্যান নাই। আপনি কি মনে করতেছেন আফিফ হোসেন দুর্দান্ত খেলতে পারবেন 7 নম্বরে বা 6 নম্বরে? আমরা তো এর আগের সিজনে দেখছি বা আগের সিরিজে দেখছি তিনি ব্যাটে বলে লাগাতে পারতেছেন না। তো ফিনিশার যদি আপনার প্রয়োজন না হয়, আপনি যদি মনে করে থাকেন যে না, ওপেনার ব্যাটসম্যান যদি 6 নম্বরে খেলতে পারে, তাইলে তাকে দিয়ে আমরা ফিনিশিং রোলে খেলাতে পারবো, তাহলে দেখেন দল সাজালে কিরকম দেখা যায়। আমাদের ওপেনিং করবে কে? তানজিদ দুর্দান্ত খেলতে পারতেছে, তানজিদের সাথে সাইফ হাসান। আমরা কিন্তু কি শুনতে পাচ্ছি যে সাইফ হাসান দুর্দান্ত ছন্দে আছেন। এর আগের সিরিজে কিন্তু সাইফ হাসান ভালো খেলতে পারে নাই, কিন্তু ঘরোয়া লিগে বা প্র্যাকটিস ম্যাচে তিনি 133 করতে পারতেছেন। বিডি ক্রিক টাইম বলেন, অনফিল্ড বলেন, যেভাবে প্রচার করতেছে মনে হচ্ছে সাইফ হাসান বিশ্বকাপ জিতে চলে আসছেন। ভাই, ঘরোয়া খেলাতে আপনি প্র্যাকটিসে একটা সেঞ্চুরি করছেন, এভাবে আপনি হাইলাইট করতেছেন যেন সাইফ হাসান কি না কি করে ফেলছেন, কিন্তু বিগত 1 বছর ধরে সাইফ হাসান খেলতেই পারতেছেন না, ব্যাটে তিনি বল লাগাতে পারতেছেন না। ভাই, এইভাবে এত প্রশংসা করেন না প্লেয়ারদেরকে। আপনি নিন্দা করবেন উপযুক্ত জায়গায়, প্রশংসা করবেন উপযুক্ত জায়গায়, আদারওয়াইজ আপনি দলের সর্বনাশ দেখে নিয়ে আসবেন। খেয়াল করে দেখেন গত সিরিজে যেখানে অবশ্যই নেওয়া উচিত ছিল কাকে? সৌম্য সরকার। কারণটা কি, সর্বশেষ তিনি যে সিরিজটা খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাথে, তিনি কিন্তু লাস্ট ম্যাচে 90-এর কাছাকাছি তিনি রান করতে পেরেছিলেন, কিন্তু এই প্লেয়ারটাকে কিন্তু ড্রপ করে দেওয়া হয়েছে বিনা কারণে। আপনি যে একটা প্লেয়ারকে ড্রপ করতেছেন, এটার পেছনে ভ্যালিড রিজন রাখবেন না, উপযুক্ত কারণ ছাড়া আপনি কেন তাকে ড্রপ করবেন? তো আমি আশাবাদী এই সিরিজে তিনি 3 নম্বর প্লেয়ার হিসেবে খেলবেন। যদি তিনি 3 নম্বরে খেলে, তাহলে 4 নম্বরে খেলবে কে? শান্ত, ধরে নিলাম শান্ত খেললো, আমাদের লর্ড শান্ত, আমাদের সাবেক ক্যাপ্টেন। তাহলে 5 নম্বরে অবশ্যই লিটন কুমার দাসকে দেওয়া উচিত, যেহেতু দলের প্রিমিয়াম ব্যাটসম্যান। তাহলে 6 নম্বরে কি তৌহিদ ব্যাটিং করবে? 6 নম্বর যদি তৌহিদ ব্যাটিং না করে, তাহলে কি তাকে আপনি ড্রপ করে দিবেন? তাকে যদি ড্রপ করেন, তাহলে কিছু আফিফ হোসেনকে খেলাবেন? আমি তো মানতে পারতেছি না ভাই। তাহলে অবশ্যই 6 নম্বরে হয়তো লিটন কুমার দাস, নাইলে তৌহিদকে খেলানো লাগতেছে। যেহেতু জাকির আলী নাই, শামীম পাটোয়ারি নাই, এখানে তো কোনো কথাই নেই। যেহেতু দলের ক্যাপ্টেন এখনো আপনি দলে নেন নাই, 7 নম্বর পজিশনে আপনাকে বাধ্য হয়ে কিন্তু মিরাজকে নিতে হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন অন্য কোনো বিকল্প কি আমাদের আছে? আপনি হয়তো বলতে পারেন যে উপর থেকে সৌম্যকে আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, দিতে পারেন। আপনি খেয়াল করে দেখেন, যেই 7 জন প্লেয়ারের কথা বলছি, 7 জনের মাঝখানে 6 জন প্লেয়ার ওপেনিং করতে পারে। তানজিদ ওপেনার, সৌম্য ওপেনার, সাইফ ওপেনার, লিটন কুমার দাস ওপেনার,
এমনকি আমাদের সাবেক ক্যাপ্টেন লর্ড শান্ত ওপেনার, এমনকি মেহেদী হাসান মিরাজ তিনি নিচে ওপেন করতে পারেন। তা আমাদের 7জন ব্যাটসম্যানের মাঝখানে 6জন ব্যাটসম্যান ওপেনিং করতে পারতেছেন। এটা কিন্তু আমাদের দলের জন্য কিন্তু মানে একসময় গলার কাটা হয়ে যাবে। কারণ কি, সবাই যদি ওপেনার ব্যাটসম্যান হয় তাহলে আপনি মিডল ফেজে কে ব্যাটিং করবে? একমাত্র তহিদ হৃদয় ছাড়া অন্য কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু খুঁজে পাচ্ছি না আমি। হয়তোবা তারা কয়েকজন দুর্দান্ত ছন্দে আছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকেই বলতেছেন 12 বলে তিনি 20 নিতে পারছেন। কে? আমাদের ক্যাপ্টেন। এভাবে হাইলাইটেড করে কি আছে? 12 বলে তিনি 20 করছেন, এটা এই ধরনের পত্রিকায় ছড়ে পড়তেছে। কোন জায়গায় করছে? প্র্যাকটিস ম্যাচে। কাদের সাথে করছে? নিজেদের সাথে। তারপরে আমাদের দলে প্রিমিয়ার বলার কোচ ছিল, পিএসএল খেলতেছিল। ভাই, পিএসএল একটা ডোমেস্টিক লিগ, ওইখানে বি ক্যাটাগরি সব প্লেয়ার খেলে, বি ক্যাটাগরি প্লেয়ার খেলে। ওইখানে আমাদের বলাররা দুর্দান্ত বল করছে। হ্যাঁ, নাহিদ রানা এক্সেপশনাল, কিন্তু শরীফুল ইসলাম 5 ম্যাচে 2 উইকেট পাইছে। যেভাবে তাকে হাইলাইটেড করা হয়েছে, তিনি বিমানবন্দরে নামছেন, তাকে যেভাবে ফুলের মালা দেওয়া হয়েছে, ভাই তিনি বিশ্বকাপ জয় করে আসেন নাই, তাকে কেন মাথায় তুলে রাখতেছেন? মাথায় তুলে রাখবেন, অবশ্যই রাখবেন, জাতীয় দলের প্লেয়ার অবশ্যই ভালোবাসা দিবেন, কিন্তু মাত্রাতিরিক্ত না। তিনি আমরই বল তো করেন নাই। নাহিদ রানা দুর্দান্ত বল করছে, মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করছে, কিন্তু ভাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এখন যদি আপনি দল সাজাতে যান, 7 নম্বরে যদি আমাদের ক্যাপ্টেন হয় মেহেদী হাসান মিরাজ, 8 নম্বরে রিশাদ হোসেন, কিংবা আপনি সর্বোচ্চ খেলাতে পারতেছেন তানভীরকে খেলালে আমাদের ব্যাটিং অর্ডার লো হয়ে যাচ্ছে, অবশ্যই আমাদের রিশাদের সাথে যেতে হবে। তাহলে 9, 10, 11, তো অটো চয়েস তাসকিন, মুস্তাফিজুর রহমান, 11 নম্বরে নাহিদ রানা। হয়তোবা কোনো ম্যাচে আপনি শরীফুলকে খেলাইতে পারতেছেন, হয়তোবা তাসকিন বসে যাবে, শরীফুল ইসলাম খেলবে, যেহেতু শরীফুল ইসলাম চন্দ্রে রয়েছে। কিন্তু অঙ্কন কোথায় খেলবে? অঙ্কনকে যে দলে নিছেন, তাই লিটন কুমার দাস কি বসে থাকবে? বসে থাকবে না। তো এইটাই মূলত হচ্ছে আমাদের টিম। আপনি যত কথাই বলেন, আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ শক্তি নিয়েই খেলতেছি। সর্বোচ্চ শক্তির মাঝখানে হয়তো আপনি বলতে পারবেন যে জাকির আলীকে আমরা বিশ্রামে রাখছি, হয়তো তাকে আমরা সুযোগ দিই নাই, ভবিষ্যতে আমরা সুযোগ দিব, শামীম পাটোয়ারি আমাদের সাথে যুক্ত নাই। এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ বিকল্প, কারণ কি আমাদের পাইপলাইনে ওই ধরনের প্লেয়ার নাই। যেখানে আমাদের ডোমেস্টিক ক্রিকেট বন্ধ আছে, যেখানে আমাদের বিপিএল এ 6-9 হয়, এমনকি নাসিম আহমেদ এখনো টাকা পাও না, তিনি দাবি করতেছেন। কেন তিনি টাকা পাও না? ভাই, আমরা তো আইপিএল এই ধরনের কথা শুনি না, আমরা তো পিএসএল এই ধরনের কথা শুনি না, কিন্তু আমাদের বিপিএল এ বছর বছর হয়। এখন কে ভালো কে খারাপ ওইটার সংজ্ঞা ভাই আমি জানি না ভাই। আমিনুল ইসলাম বুলবুল সাহেব ভালো ছিলেন, নাকি ফারুক ভাই ভালো ছিলেন, নাকি বর্তমানে তামিম ইকবাল ভালো ছিলেন, কে দালাল কে পক্ষপাতী, এসব কথা বলতে আমি চাই না ভাই, এটা আমাদের বিষয় না। কিন্তু আমাদের ক্রিকেট কিভাবে উন্নতি করবে? আমাদের দলের মাঝখানে যদি 7 জনের মাঝখানে যদি 6 জন ওপেনার হয়, যে দলে মিডল অর্ডার ব্যাটসম্যান নাই, এটা কিভাবে সম্ভব ভাই? আমাদেরকে বের করতে হবে, চেষ্টা করতে হবে, নতুনদের সুযোগ দিতে হবে। এখন নিউজিল্যান্ড এমন একটা টিম নিয়ে আসছে, আমরা কি পারতাম না আমরা 2 প্লেয়ারকে এক্সপেরিমেন্ট করার জন্য দলে নেওয়ার জন্য? কিন্তু না, আমরা কি নিলাম? আমাদের সর্বোচ্চ ভালো দলটাই তাদের সাথে নিয়ে খেলবো, এমনকি আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করার জন্য মরিয়া হয়ে আছি। আমরা হোয়াইট ওয়াশ করবো, মাঠে এমন সেলিব্রেশন করবো, সবাই দেখে হাততালি দিবে, কিন্তু দিন শেষে এটা আমাদের জন্য লস। কারণ কি, এই নিউজিল্যান্ডের সাথে যখন আমরা 2027 বিশ্বকাপে সাউথ আফ্রিকার ম্যাচে দেখা হবে, তারা আমাদেরকে মাটিতে সয় ফেলবে। এটাই হবে ভাই। তাহলে কি করা উচিত? কিছুই করা উচিত না ভাই, আমাদের দলটাকেও একটু বিগ্রেডে নামা আসা উচিত ছিল। কারণটা কি, আমরা তাদের সাথে একটু বিগ্রেডের দল নিয়ে খেলে দেখতাম যে কি হয়। একটা ম্যাচ 2টা ম্যাচ যদি কোনো কারণে প্রয়োজন হতো, তাহলে আমরা 3 নম্বর ম্যাচে একটু ভালো দল নিয়ে আমরা খেলতে পারতাম প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে আমাদের প্লেয়াররা তো অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে না, যেহেতু আমরা টি20 বিশ্বকাপ খেলি নাই, এই কারণে আমাদের সবারই প্র্যাকটিস করার প্রয়োজন। যদি ওই কথা বলে, তাহলে আমি বলবো যে ঠিক আছে, তবে আমাদের কিন্তু ভালো খেলতে হবে। তবে আমরা কিন্তু জানি না নিউজিল্যান্ড দলের শক্তি কি, নিউজিল্যান্ড দলের দুর্বলতা কি, তবে তারা কিন্তু জানে আমাদের শক্তি কোথায়, আমাদের দুর্বলতা কোথায়। তারা খুব ভালো করে জানে আমাদের টপ অর্ডার আছে, আমাদের মিডল অর্ডার নেই, আমাদের লো অর্ডার মিডল অর্ডার নেই, আমাদের বলার আছে। এখন আমরা কোন ধরনের খেলা খেলতে পারি, কন্ডিশন যদি আমাদের ফেভারে যায়, তারা তখনই আমরা ভালো খেলতে পারবো। এটা কিন্তু সবসময় প্রতীয়মান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।